আরো প্রভাবশালীর নাম আসতে পারে? যা এসেছে যথেষ্ট, আরো আসতে পারে, নিঃসন্দেহে আসতে পারে। এই দুর্নীতির তদন্ত করতে গিয়ে আরো বহু লোকের নাম পাওয়া গিয়েছে রাজনৈতিক মহলে, যাদের উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে, সেই জন্য সেই নামটা প্রকাশ করতে ভয় পাচ্ছে না কিছু। ওদের জুলাই মাসের 3 তারিখে না কবে রেখেছে, তখন তারা রিপোর্ট দেবেন। এখানে কেউ শিল্প করতে আসবে না যতদিন মমতা ক্ষমতায়। শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তো মুখ্যমন্ত্রী নিজে, উনি তো সবচেয়ে বড় বাধা, সুতরাং উনি নিজেকে রেয়াত করবেন কি করে? পার্থ চট্টোপাধ্যায়ের আরো কয়েক কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করলেন ইডি। প্রচুর সম্পত্তি এদের হয়েছে, সবাই বাজেয়াপ্ত করবে। ইডি সিবিআই যদি আরো আরো নিবিড় ভাবে তদন্ত করে তাহলে দেখবেন গোটা সমাজটাকে সর্বত্রই দুর্নীতিগ্রস্ত করেছে, এবং যারা টাকা দিয়েছেন তারা এই সমস্ত চারিদিকে গুন্ডামি বদমাইশি করে টাকা তোলার চেষ্টা করছেন। এটাই তো এই রাজ্যের রীতি দাঁড়িয়েছে। বলছি, ওখানে কি কোনো গ্রেপ্তারির আশঙ্কা? কারণ কালীঘাটের কাকু যদি এতদিন গ্রেপ্তারি হয়ে থাকে, তো সেই লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তার কোম্পানি, তাহলে যদি কর্মচারী গ্রেপ্তার হয়, মালিকেরও কি গ্রেপ্তারির আশঙ্কা আছে? ওরা তো গ্রেপ্তারের আশঙ্কা সকলেই করছে, মুখ্যমন্ত্রী তো গ্রেপ্তারের আশঙ্কা করছেন, তিনি কোন রকম ভাবে ভেসে থাকার চেষ্টা করছেন এদিক ওদিক ম্যানেজ করে। আমি তো মমতাকে দোষ দিই না, আমি তো দোষ দিই পশ্চিমবঙ্গের ভোটারদের, পশ্চিমবঙ্গের মানুষকে, যাদের সংবিধান ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে তারা সঠিকভাবে প্রয়োগ না করেন, মমতাকে দোষ দিয়ে লাভ কি? যা তথ্য দেবে আদালতের কাছে তদন্তকারী এজেন্সি, সেটাকেই আমাদের ঠিক মনে করতে হবে। তদন্তকারী এজেন্সি যে তথ্য দিয়েছে তার ভিত্তিতে এই টাকার সন্ধান পাওয়া গেছে, এবং আমার ধারণা আরো অনেক টাকার সন্ধান বেরোবে, তদন্ত হলে আরো সত্য বেরোবে, এবং আমরা সেই অপেক্ষাই করছি যে তদন্তকারী সংস্থা বলেছেন তারা তদন্ত করে কোর্টকে জানাবেন। এই ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই ব্যাপক দুর্নীতির ক্ষেত্রে তদন্তকারী সংস্থা আরো কি তথ্য পায় সেটার দিকে আমরা তাকে না। মুখ্যমন্ত্রী তো তিনি পর্দার আড়াল থেকে সমস্ত দুর্নীতি নিয়ন্ত্রণ করেন, এবং তাকে তো পর্দার আড়াল থেকে আরো মুখোশ তৈরি করতে হবে। সেই জন্যই তিনি ভাবছেন যে খাবে কি, এইসব টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে সবই তো বেআইনি টাকা, নিজস্ব উপার্জনের তো কোনো রাস্তা নেই। সেই জন্যই ভাবছেন যে বেআইনি সব টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে ওরা উপার্জন করবে, করতে উপার্জনের তো কোনো ক্ষমতা নেই, তাই খাবে কি, এদিক থেকে একটা আশঙ্কা প্রকাশ করেছেন হয়তো। হ্যাঁ, ব্যবসা তো কত রকম ব্যবসা থাকে, কালো টাকা তৈরি করার ব্যবসা, বেআইনি টাকা তৈরি করার ব্যবসা। এখন এটা যদি ধরা পড়ে যায় তাহলে সেই ব্যবসাটা তো কার্যত বন্ধ হয়ে যাবে। সেই জন্যই আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী কি খাবেন। আমি বলছি, আপনি ওই দিন এজলাসে ছিলেন, একদম সরাসরি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, কোট আনকোট কি হলো, কি বললো ইডির তরফে? কিছু হয়নি, তদন্ত ইডি এবং সিবিআই তারা রিপোর্ট দিয়েছেন, তাদের এখনো তদন্ত বাকি আছে। তদন্ত করতে করতে তারা বহু লোকের নাম পেয়েছেন, যাদের নামটা এখনই আদালতে সেটা প্রকাশ্য বলা হল। এই দুর্নীতির তদন্ত করতে গিয়ে আরো বহু লোকের নাম পাওয়া গিয়েছে রাজনৈতিক মহলে, যাদের উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে, সেই জন্য সেই নামটা প্রকাশ করতে ভয় পাচ্ছে না কিছু। ওদের জুলাই মাসের 3 তারিখে না কবে রেখেছে, তখন তারা রিপোর্ট দেবে ব্যাপার। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিল্প বান্ধব পরিবেশ আছে, শিল্পপতিরা আসুন, কিন্তু এইবারে আর গ্লোবাল সাবমিট হচ্ছে না। 2011 পর থেকে তো মমতা একই কথা বলছেন, একদম ভাঙা রেকর্ড। 2011 পর থেকে যা যা বলেছেন, আজকে নতুন কথা তো কিছু বলেননি, আর নতুন কথা তো কিছু বলার নেই। এই শিল্প সম্মেলনের নাম করে কোটি কোটি টাকা নষ্ট করা এবং নিজেকে লোকের কাছে হাস্যাস্পদে প্রমাণ করা, সেটা বারে বারে না করাই ভালো দেশের পক্ষে, রাজ্যের পক্ষে। সেই জন্য এবার যে হচ্ছে না, তাতে অন্তত পক্ষে আমি খুব স্বস্তিতে আছি যে কিছু টাকা অপচয় কম হবে। তো এইসবের নাম করে তো টাকার অপচয় হয়, একটা বছরের অপচয়টা কম হোক। এখানে কেউ শিল্প করতে আসবে না যতদিন মমতা ক্ষমতায় আছে। না, আমি বলছি যে ঠিক আছে 1 বছর হবে না, কিন্তু 26-এর আগে তাহলে কি আবার একটা মানুষকে আশা দেখানো হবে, আবার সেই শিল্প সম্মেলন হবে? মানুষ যদি আশা হতে হতে ভালোবাসেন, তো মানুষ আশা হতে হবেন। সেটা তো মানুষের উপর নির্ভর করছে কারা কোন আশায় থাকবেন না থাকবেন। প্রকৃতপক্ষে এখানে কোনো শিল্প হওয়ার সম্ভাবনা নেই, বরং যে যা ধুক ধুক করে চলছিল সেটাকে সম্পূর্ণভাবে তুলে দিয়েছেন তৃণমূলের গুন্ডা বাহিনী। না, মুখ্যমন্ত্রী বলছেন কাউকে রেয়াত করা হবে না এই শিল্পের ক্ষেত্রে বাধা হলে। মুখ্যমন্ত্রী কালকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তো মুখ্যমন্ত্রী নিজে,
উনি তো সবচেয়ে বড় বাধা, সুতরাং উনি নিজেকে রেয়াত করবেন কি করে? এবং সবাই জানেন যে সবচেয়ে বড় বাধা মুখ্যমন্ত্রী, সুতরাং মুখ্যমন্ত্রী যা বলছেন সেই কথার কোনো গুরুত্ব নেই। যারা গুন্ডামি করে তারা জানেন যে মুখ্যমন্ত্রী আমাদের পেছনে আছেন সর্বদা। আরো একটা বিষয়, মুখ্যমন্ত্রী বলছেন যে ল্যান্ড ব্যাংক পলিসি ভালো আছে, শিল্পপতিরা আসুন, কিন্তু খোদ সৌরভ গাঙ্গুলি তিনি শালবনীতে জমি পেলেন না, তাকে গড়বেতায় যেতে হলো। ওই আবারও বলি তো, মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে যে কথাগুলো বলছেন, কোনো নতুন কথা বলেছেন কি? আপনার তো সাংবাদিক, খোঁজ করে দেখুন না, দেখবেন একই কথা বারবার বলে যাচ্ছেন, একই কথা বলে যাচ্ছেন। শিল্প সম্মেলনের নাম করে টাকা পয়সা খরচা করছেন, উনি নাচানাচি করছেন, ওর কথা শুনে শিল্পপতিরা হাসতে হাসতে চলে যাচ্ছেন। মানে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, প্লাস দেখা যাচ্ছে চারিদিকে শুধু কান খুললেই কোটি কোটি। এই নিয়োগ দুর্নীতি তো ভোট ব্যাংকে কোনো ইস্যু করতে পারছে না, কিন্তু ভোট ব্যাংক দিয়ে তো ঠিক হবে না। কোনটা ন্যায়সঙ্গত, কোনটা নৈতিক, কোনটা দুর্নীতি, সেটা ভোট ব্যাংক দিয়ে ঠিক হয় না। সেটা মানুষের চেতনার উপলব্ধিতে মানুষ যখন বুঝবেন, তখন মানুষ নিশ্চয়ই রুখে দাঁড়াবেন। আর মানুষ যদি ভোট দিতে পারে, না না না, আমি তার সঙ্গে একমত নই। কখনো মানুষ ওই 1000 টাকা 2000 টাকায় তাদের আত্মসম্মান বিক্রি করে দেবেন, সেই তত্ত্বে আমি বিশ্বাস করি না। মানুষ হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে চাইছেন, তারা ভাবছেন, তারা তো মমতাকে মাথায় তুলে নেচেছিলেন, তারা হয়তো ভাবছেন যে আরো কিছুদিন পরে হয়তো ঠিক হবে, এই ভাবনা থেকেই হতে পারে। উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হলেও শাসক দলের তরফ থেকে আপনাদের কোনো এখনো পর্যন্ত, বিরোধীদের তরফ থেকে দেখতে পাচ্ছি না, না বিজেপি না সিপিএম কংগ্রেস কারোর তরফ থেকে এখন প্রার্থী ঘোষণা হচ্ছে না। আপনারা কি ব্যাকফুটে? আমি এটা বুঝলাম না, মানে শাসক দল কি করবে তার ভিত্তিতে আমাদের কার্যকলাপ নিরিখ ঠিক করতে হবে? আমরা আমাদের প্রার্থী যখন প্রয়োজন হয় তখন ঠিক মতো ঘোষণা করব। শাসক দল ঘোষণা করেছে বলেই শাসক দলের লেজুর বৃত্তি করার জন্য আমাদের আজকেই ঘোষণা করতে হবে? এইগুলো ঠিক না। আমরা আমাদের স্বাধীনভাবে যখন ঘোষণা করার প্রয়োজন হবে ঠিক ঘোষণা করব। আমি বলছি, খুব অবাক করা বিষয় হচ্ছে কালকেই দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিরতিতে গেছেন। তিনি বললেন আমি কিছুক্ষণ রাজনীতি থেকে তিনি বিরতি নিয়েছেন। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমি কে কোথায় যা বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বিরতি নিচ্ছেন না নিচ্ছেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো আলোচনা আমি করি না। উনি দিয়েছেন চিকিৎসার জন্য, সেটা তো ওর ব্যাপার। চিকিৎসার জন্য উনি বিদেশ যেতে পারেন, সেটা তো ওদের